চলুন আজকের পত্রিকাগুলোতে কি কি জরুরি খবর আছে এক ঝলকে দেখে নিই। আজকে দেখুন, ঢাকা থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। যেমন ধরুন, নিরাপত্তা, রাজনীতি, আবার সরকারি প্রকল্পের কি অবস্থা সেসবও আছে। প্রথমেই আসি ঢাকার নিরাপত্তা নিয়ে। ব্যাপারটা আবার একটু ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে, বুঝলেন। বণিক বার্তা জানাচ্ছে মতিঝিল, গুলশান, তেজগাঁওয়ের মতো যে ব্যস্ত এলাকাগুলো, সেখানেই এখন গণসংহিংসতা বা ধরুন দাঙ্গা বেশি হচ্ছে। গত ৬ মাসের হিসেব যদি দেখেন, ৩৮টা ঘটনার প্রায় ৩/৪ কিন্তু এই এলাকাগুলোতে। স্বাভাবিকভাবেই ব্যবসায়ীরা একটু চিন্তিত হয়ে পড়ছেন। দ্বিতীয়ত, ছাত্র রাজনীতির দিকে যদি তাকাই, একটা নতুন হিসাব নিকাশ কিন্তু দেখা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন হলো, সেখানে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল বেশ বড় জয় পেয়েছে। বিশ্লেষকরা ভাবছেন এর ফলে জাতীয় রাজনীতিতে তাদের সহযোগী দল জামায়াতের অবস্থানটা হয়তো আরও শক্ত হবে। মনে করা হচ্ছে শিবিরের লম্বা প্রস্তুতি আর কৌশলটাই এই সাফল্যের পেছনে কাজ করেছে। আর এর প্রভাব কিন্তু সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনেও পড়তে পারে। আর সবশেষে সরকারি প্রকল্পের কাজে একটু ঢিলেমি দেখা যাচ্ছে। যেমন ধরুন, স্বাস্থ্য খাতে যে টাকাটা বরাদ্দ ছিল তার মাত্র ২১% খরচ হয়েছে। আবার কেনাকাটায় অনিয়মের অভিযোগও উঠছে। তো এসব মিলিয়ে প্রশ্ন উঠছে, সরকারি টাকা ঠিকমতো ব্যবহার হচ্ছে তো, কাজ হচ্ছে তো? আর হ্যাঁ, আন্তর্জাতিক খবরের মধ্যে ফ্রান্স আর নেপালের সাম্প্রতিক রাজনৈতিক গণ্ডগোলও কিন্তু আলোচনায় আছে। তো এই ছিল আজকের পত্রিকাগুলোর কিছু বিশেষ খবর সংক্ষেপে। আসসালামু আলাইকুম। আজকের আলোচনাটা সাম্প্রতিক কিছু খবরের গভীরে যাব। আমরা একটু দেখব ছাত্র রাজনীতির নতুন বাঁক এবং প্রশাসনিক কিছু জটিলতা কিসের ইঙ্গিত দিচ্ছে। প্রথমে আসি ছাত্র রাজনীতির কথায়। ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডাকসু নির্বাচনে একটি বড়সড় পরিবর্তন দেখা গেল। ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল বেশ ভালো ফল করেছে ওখানে। এর পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও জাকসু নির্বাচন হচ্ছে প্রায় ৩৩ বছর পর। মিডিয়া রিপোর্টে যা আসছে, যেমন প্রথম আলো বা আজকের পত্রিকা বলছে, শিবিরের এই সাফল্যের পিছনে নাকি লম্বা প্রস্তুতি ছিল, ভালো পরিকল্পনা, কৌশল, একটা অন্তর্ভুক্তিমূলক প্যানেলও নাকি করেছে তারা। এই কৌশলগত দিকগুলো তো গুরুত্বপূর্ণ অবশ্যই, রিপোর্টও সেভাবেই আসছে, কিন্তু আমার মনে হচ্ছে এখানে ফোকাসটা শুধু কৌশলের উপর থাকছে, আলোচনাটা যেন বেশি থাকছে শিবিরের প্রস্তুতি বা হয়তো অন্যদের প্রস্তুতির অভাব এটার উপর। কিন্তু শিক্ষার্থীরা কেন তাদের বার্তায় সাড়া দিচ্ছে সেই গভীর কারণটা তেমনভাবে আসছে না। অর্থাৎ বিশ্লেষণটা একটু উপরিভাগ থাকছে, একটা ঘাটতি মনে হচ্ছে। ঘটনার কিটা আমরা দেখছি শিবিরের পরিকল্পনা, অন্যদের দুর্বলতা। কিন্তু কেনটা, মানে তরুণ প্রজন্মের আদর্শিক অবস্থানে কোনো বদল আসছে কিনা, বা গতানুগতিক রাজনীতির প্রতি আস্থা কমছে কিনা, সেই গভীর বিশ্লেষণটা আমার মনে হয় একটু কম। আমার মনে হয় আলোচনাটা আরো এগিয়ে নিতে হলে এর পিছনে সম্ভাব্য সামাজিক রাজনৈতিক কারণগুলো খতিয়ে দেখা দরকার। যেমন প্রতিষ্ঠিত যে ছাত্র সংগঠনগুলো আছে, ছাত্রলীগ বা ছাত্রদল, তারা কি তরুণদের চাহিদা, তাদের আকাঙ্ক্ষাগুলো ঠিকঠাক ধরতে পারছে? তাদের সাথে কি সংযোগ তৈরি করতে পারছে? নাকি সেখানে একটা ব্যর্থতা তৈরি হয়েছে, একটা শূন্যস্থান, যে কারণে শিক্ষার্থীরা হয়তো অন্যদিকে তাকাচ্ছে? এই প্রশ্নগুলো আরো জোর দিয়ে আনা দরকার। কয়েকটা দিক ভাবা যেতে পারে, যেমন এই যে জুলাই অভ্যর্থনার পর ক্যাম্পাসগুলোতে এমন এমন একটা রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ দাবি উঠেছিল বেশ জোরালোভাবেই। শিবির কি সেই অনুভূতিটাকে কোনোভাবে কাজে লাগাতে পেরেছে? তাদের প্রচারে কি এই ধরনের কথা ছিল যে ছাত্রদের টানতে পারে? আবার দেখুন, তাদের প্যানেলে ছাত্রী বা চাকমা প্রতিনিধি রাখা, এটা কি শুধু একটা ভোটের কৌশল, নাকি এর মাধ্যমে তারা তরুণ প্রজন্মের মধ্যে যে গতানুগতিক বিভাজনের রাজনীতি, সেটার প্রতি এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে? এটা তাদের গ্রহণযোগ্যতা বাড়াতেও তো সাহায্য করতে পারে। আর সামনে যে ডাকসু নির্বাচন আসছে, সেটার ফলাফল কিন্তু গভীর গুরুত্বপূর্ণ হবে। সেদিকে সবার নজর থাকবে। ডাকসুর এই ধারাটাই কি সেখানে দেখা যাবে, নাকি আমরা একদম অন্যরকম একটা চিত্র দেখব? এই তুলনাটা ভবিষ্যৎ ছাত্র রাজনীতির গতি প্রকৃতি বুঝতে খুব সাহায্য করবে। আচ্ছা, এই যে ক্যাম্পাসে একটা পরিবর্তনের সুর, এর উল্টো দিকে প্রশাসনের ভিতরে কিছু পুরনো সমস্যাও আরো জটিলতা হচ্ছে। যেমন ওই স্বাস্থ্য খাতের খবরটা দেখলাম, সমকালে ছিল মনে হয়। অন্তর্বর্তী সরকার স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়ার কথা বলছে, অথচ দেখা যাচ্ছে অর্থ বছরের বরাদ্দের প্রায় ৭৯% টাকা খরচ হয়নি। কারণটা বলছে যে বড় কেনাকাটার সিদ্ধান্ত নাকি অনেক দেরি হয়েছে, একটা সিদ্ধান্তহীনতা কাজ করেছে। আবার দেখুন, আরেকটা খবর কালের কণ্ঠে দেখলাম, ঢাকা রাস্তায় এমনকি বিআরটি অফিসের আশেপাশেও নাকি অনুমোদনহীন ড্রাইভিং স্কুল চলছে, একেবারে দেদারসে। এটা তো ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ। পুলিশ বা বিআরটি এর নজর এড়িয়ে নাকি চলছে এগুলো। আবার দেখুন, বিমানবন্দরের ৩য় টার্মিনাল দেশ রূপান্তর বলছে, ওটা তো প্রায় তৈরি,
কিন্তু ওটা চালাবে কি? জাপানি সংস্থা নাকি বেশ কিছু কঠিন শর্তে আছে, সেগুলো নিয়ে জটিলতা কাটছে না। একদিকে জাপানি সংস্থার শর্ত পূরণ করা যাচ্ছে না, অন্যদিকে আবার ঠিকাদারি প্রতিষ্ঠানের অতিরিক্ত বিল নিয়েও নাকি টানাপোড়েন চলছে। এর সাথে যোগ করুন বণিক বার্তার খবরটা, মতিঝিল, গুলশান, তেজগাঁও এইসব গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় নাকি মব ভায়োলেন্স মানে এক ধরনের সংঘবদ্ধ অপরাধ, দাঙ্গা, দস্যুতা এগুলো বাড়ছে। ব্যবসায়ীরা খুব উদ্বিগ্ন আছেন। এগুলো তো একদম ভিন্ন ভিন্ন সমস্যা মনে হচ্ছে। স্বাস্থ্য, পরিবহন, বিমানবন্দর, আবার আইন শৃঙ্খলা, এগুলোর মধ্যে কি কোনো যোগসূত্র থাকতে পারে? আমার তো মনে হয় এই আপাত দৃষ্টি বিচ্ছিন্ন ঘটনাগুলোর আসলে হয়তো একই সুতোই গাধা। এগুলো সম্ভবত একটা বৃহত্তর প্রশাসনিক দুর্বলতা, সমন্বয়হীনতার দিকে ইঙ্গিত করছে। দেখুন, স্বাস্থ্য খাতের বিপুল টাকা খরচ না হওয়া, বিমানবন্দরের মতো বিরাট প্রকল্পের পরিচালনায় সিদ্ধান্ত নিতে না পারা, ব্যস্ত রাস্তা, অবৈধ স্কুলের রমরমা ব্যবসা চলা, বা নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ এলাকায় অপরাধ বেড়ে যাওয়া, এগুলোর পিছনে একই ধরনের পদ্ধতিগত সমস্যা। মানে ধরুন, প্রশাসনিক শিথিলতা বা নজরদারির অভাব বা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি, এগুলো কাজ করছে না। আমার মনে হয় এখানে রিপোর্টিং বা বিশ্লেষণের একটা ঘাটতি থেকে যাচ্ছে। ঘটনাগুলো তুলে আনছে, কিন্তু তাৎক্ষণিক কারণও হয়তো বলছে। যেমন স্বাস্থ্য খাতে কেনাকাটার সিদ্ধান্তহীনতা, টার্মিনাল পরিচালনায় জাপানি শর্ত, বা ড্রাইভিং স্কুলের ক্ষেত্রে পুলিশকে ম্যানেজ করার অভিযোগ। হ্যাঁ, এগুলো তো উল্লেখ করা হয়েছে, কিন্তু এই প্রশাসনিক ব্যর্থতা এর মূল কারণগুলো যেমন দীর্ঘসূত্রিতা, স্বচ্ছতা, জবাবদিহিতার অভাব, বিভিন্ন সংস্থার মধ্যে যোগাযোগের অভাব, ক্ষমতার দ্বন্দ্ব, অথবা আরও গভীরে গেলে হয়তো দুর্নীতি, এই বিষয়গুলো সেভাবে উঠে আসছে না। এগুলি কি শুধুই বিচ্ছিন্ন কিছু ব্যর্থতা, নাকি সিস্টেমেটিক প্রবলেম, একটা পদ্ধতিগত সমস্যার লক্ষণ? আমার মনে হয় এই ভিন্ন ভিন্ন সমস্যাগুলোর মধ্যে একটি সাধারণ যোগসূত্র খোঁজার চেষ্টা করা দরকার। মানে শুধু ঘটনার বর্ণনা দিয়ে এর পিছনের প্যাটার্নটা ধরার চেষ্টা করা। যেমন প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া কি কোনো মৌলিক দুর্বলতা আছে, নাকি সমস্যাটা মূলত বাস্তবায়নের পর্যায়ে? পরিকল্পনা ভালো হলেও মাঠে গিয়ে নজরদারি থাকছে না। কোনটা বেশি দায়ী, নাকি দুটোই? মূল রোগটা কোথায় সেটা চিহ্নিত করার চেষ্টা করলে বিশ্লেষণটা আরো শক্তিশালী হবে। শুধু লক্ষণের বর্ণনা তো যথেষ্ট, তাই না? দেশের ভিতরের এই চ্যালেঞ্জগুলোর পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ কিছু অস্থিরতা খবর আসছে। যেমন ইত্তেফাকে দেখলাম ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী নিয়োগ আর বাজেট কমানোর প্রস্তাব, এসব নিয়ে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। প্যারিস সহ বিভিন্ন শহরে ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। পরিস্থিতি বেশ উত্তপ্ত সেখানে। আর অন্যদিকে মানব জমিন জানাচ্ছে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পদত্যাগের পর একটা চাপা উত্তেজনা চলছে। সেনাবাহিনী নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকার গঠনের কথা শোনা যাচ্ছে, আর এর মধ্যে আমাদের জাতীয় ফুটবল দলও সেখানে আটকা পড়েছে। ফ্রান্স আর নেপাল দুটো তো একবারে ভিন্ন ঘটনা, ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু এগুলো কি কোনো বৃহত্তর বার্তা দিচ্ছে বিশ্ব পরিস্থিতি নিয়ে? অবশ্যই দিচ্ছে। ঘটনাগুলো হয়তো নিজ নিজ দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ফল, কিন্তু এগুলো কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে বিশ্বজুড়ে রাজনৈতিক স্থিতিশীলতা আসলে কতটা ভঙ্গুর হতে পারে, আর জনগণের অসন্তোষ কত দ্রুত রাস্তায় নেমে আসতে পারে। তবে এই খবরগুলো যেভাবে আসছে তাতে আমার একটা বিষয় মনে হচ্ছে, মানে এই সংকটের মূল কারণটা কি, আর এর সুদূরপ্রসারী প্রভাব বা কি হতে পারে, সেটা কি যথেষ্ট স্পষ্ট তুলে ধরা হচ্ছে? আমার মনে হয় এই ধরনের আন্তর্জাতিক ঘটনাগুলোর প্রেক্ষাপট আর সম্ভাব্য দীর্ঘমেয়াদী ফলাফল নিয়ে আরো একটু অনুসন্ধান করা যেতে পারে। শুধু ঘটনাটা জানানো নয়, বরং এই ভূ রাজনৈতিক বা আর্থসামাজিক তাৎপর্য কি সেটা তুলে ধরা দরকার। মানে কেন এটা হচ্ছে, আর এর ফলে ভবিষ্যতে কি হতে পারে, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাটা প্রতিবেদনকে আরো মূল্যবান করে তুলবে। যেমন এই ফ্রান্সের বিক্ষোভ, এটা কি শুধুই নতুন প্রধানমন্ত্রী বা বাজেট কাটার তাৎক্ষণিক প্রতিক্রিয়া, নাকি ইউরোপ জুড়ে যে অর্থনৈতিক চাপ বাড়ছে, জীবনযাত্রার ব্যয় বাড়ছে, আর রাজনৈতিক প্রতিনিধিত্বের সংকট নিয়ে যে একটা বৃহত্তর অসন্তোষ তৈরি হয়েছে, এটা তারই একটা প্রতিচ্ছবি? এই আন্দোলনের দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে ফ্রান্সের রাজনীতিতে, বা ইউরোপীয় ইউনিয়নের উপর কি প্রভাব পড়তে পারে? আবার নেপালের ক্ষেত্রে দেখুন, সেখানে সেনাবাহিনীর এই ভূমিকা, এটা কি শুধুই একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, নাকি এটা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া যা এখনো হয়তো ততটা পোক্ত নয়, সেটার জন্য নতুন নতুন কোনো চ্যালেঞ্জ তৈরি করবে? প্রতিবেশী দেশ হিসেবে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার দিক থেকে এই পরিবর্তনের গুরুত্ব কি? এর কোনো প্রভাব কি বাংলাদেশের উপর পড়তে পারে? এই ধরনের ঘটনার কূটনৈতিক দিকগুলো কি, মানবিক দিকগুলো কি, বা কি ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবেলার জন্য কি ধরনের প্রস্তুতি দরকার, এই প্রশ্নগুলো কিন্তু প্রাসঙ্গিক। মধ্য কথা হলো, এই ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে না দেখে এগুলো ভিতরে যোগসূত্র, মূল কারণ এবং বৃহত্তর তাৎপর্য নিয়েও আরো গভীর বিশ্লেষণধর্মী আলোচনার অনেক সুযোগ রয়েছে। আশা করি আজকের এই পর্যবেক্ষণগুলো আপনাদের চিন্তার খোরাক যোগাবে। ধন্যবাদ।